দেখি আমাদের আজকের আলোচ্য বিষয় কি কি একবার দেখে নেই। ছাত্রছাত্রীদের নাম, এন্ট্রি ও হাজিরা নিশ্চিতকরণ, মাসিক ও সাপ্তাহিক পরীক্ষা ও পুরস্কার বিতরণে আলোচনা। অর্থাৎ এই যে আজকে থেকে ক্লাসটা শুরু হলো, এই ক্লাস প্রত্যেকটা সপ্তাহে পরীক্ষা হবে, প্রত্যেকটা মাসে মাসিক পরীক্ষা হবে একটা করে। পরীক্ষার আগ পর্যন্ত তিনটা মাসিক পরীক্ষা হবে। তিনটা মাসিক পরীক্ষার আলোকে যারা A+ প্রাপ্ত হয় তাদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হয়, যেটা পূর্ব থেকে চলে আসছে। হুম। এরপরে হচ্ছে পত্র প্রতিষ্ঠানে পরীক্ষার জন্য শীট। এই শীট ফটোকপি বা কিনে নিতে হবে, মানে যে শীট দিয়ে পড়ানো হবে, পড়া দেওয়া হবে, এই শীটটা সবাইকে নিতে হবে, শীট আর বই। শীট হচ্ছে এখানে যে পরীক্ষা নেওয়া হয় 240 মার্কের, তার জন্য এই শীটটা বাধ্যতামূলক। আর বোর্ড পরীক্ষা আছে 260 মার্কের, তার জন্য বই বাধ্যতামূলক। এখন এই শীট থেকেও অনেক প্রশ্ন কমন পড়ে। বই কিনলে বইয়ে তো বেশি কিছু দেওয়া হচ্ছে, এই জন্য বইটা বেশি প্রয়োজন। আর শীট থেকে এখানে প্রশ্ন করা হয় সাপ্তাহিক, মাসিক এবং বোর্ড পরীক্ষায় একটা অংশ আছে এখানে 240-এর, সেই প্রশ্নগুলো শীট থেকে করা হয়, এই জন্য শীটটা প্রয়োজন। এরপরে হচ্ছে ফেসবুক পেজ অথবা গ্রুপ অ্যাড থাকতে হবে। পল্লী কম্পিউটার ট্রেনিং অ্যান্ড চারুকলা ইনস্টিটিউট এই ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত যাবতীয় নোটিশ, যাবতীয় আপডেট পাওয়ার জন্য এই ফেসবুকে পেজও আছে, গ্রুপও আছে, যে কোনো একটাই অ্যাড হলেই চলবে। এটা হচ্ছে পল্লী কম্পিউটার ট্রেনিং অ্যান্ড চারুকলা ইনস্টিটিউট এই নামে। এছাড়া আরেকটা আছে হচ্ছে ইউটিউব চ্যানেল পল্লী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। এই চ্যানেলে আজকে থেকে প্রত্যেক সপ্তাহে যে টিউটোরিয়াল ক্লাস নেওয়া হয়, এই ক্লাসের বাইরে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়, সবই এই চ্যানেলে দেওয়া হয়। এরপরে হচ্ছে পরীক্ষার সময় প্রত্যেকে খাতার প্রয়োজনীয় বৃত্ত পূরণ করতে হবে। অর্থাৎ এই যে সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা যে নেওয়া হয়, সেখানে খাতা থাকে, OMR শিট থাকে, উপরে একটা পেজ থাকে, যে পেজের এই বিষয় কোড এটা পূরণ করতে হবে, সেশন কোড এটা পূরণ করতে হবে, কারিকুলাম কোড, টেট কোড। আরটা আছে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, সেটা এখনো হয় নাই। তো এই তিনটা ফিক্সড, এই সাপ্তাহিক, মাসিক, বোর্ড পরীক্ষা, এই কোডগুলো মনে রাখতে হবে। এরপর হচ্ছে থিওরিক্যাল ক্লাসে উপস্থিত না থাকলে প্রতি ক্লাসের জন্য 50 টাকা হারে জরিমানা দিতে হবে। জরিমানার টাকা রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করার সময় এটা প্রদান করতে হবে। অতএব জরিমানা আমরা কেউ না দেই, ঠিক মতো ক্লাস করি। ক্লাস শুরুর 5 থেকে 10 মিনিট পূর্বে ক্লাসে উপস্থিত হতে হবে। এই যে আজকে ফার্স্ট ক্লাস প্রেজেন্ট হয় না, একদম শেষ পর্যায়ে মোটামুটি উপস্থিত। এরপর আছে ট্রেনিং নিতে কোনো সমস্যা হচ্ছে কিনা তা অবশ্যই আমাকে অবগত করতে হবে। অর্থাৎ ট্রেনিং নিতে কারো কোনো সমস্যা আছে কিনা অবগত করলে সেটা আমরা সলভ করব। শিখাইতে কোনো গ্যাপ হয় কিনা, কোনো সমস্যা আছে, ত্রুটি আছে কিনা প্রতিষ্ঠানের, এভরিথিং A to Z অনেক বিষয়ে অবগত করলে প্রতিষ্ঠানের গুণগত মান বা কোয়ালিটি ভালো হয়। 1 থেকে 5 তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। বেতন পরিশোধের বিষয়টা আমরা অবগত করব, কিন্তু যার যেভাবে বেতন দেওয়ার কথা বা যে নিয়মে সেভাবে বেতনগুলো পরিশোধ করতে হবে, তা না হলে একসময় অ্যামাউন্টটা মোটা হবে, সমস্যা হয়ে পড়বে। রেজিস্ট্রেশন শুরু হয়েছে শেষ তারিখ 15/10/2024 তারিখ, অর্থাৎ প্রথম ধাপে রেজিস্ট্রেশন শেষ, দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, এটা 15 তারিখ লাস্ট ডেট। যাদের রেজিস্ট্রেশন হয় নাই তাদেরকে বেতন সহ রেজিস্ট্রেশন ফি 15 তারিখ সময়ের মধ্যেই টাকা জমা করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে।
এবার হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা। সিলেবাস নিয়ে আলোচনা করব। আজকে পড়া ও আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় ক, কম্পিউটারের সকল মেমরি নিয়ে। তার আগে প্রেজেন্টটা ক্লিয়ার করে নেই। আর থেকে বাদ নাই না? কারণ নাম তোলা বাদ নাই? কেউ বাদ করেন না, 50 টাকা প্রতি সপ্তাহে জরিমানা দিয়েন না। যে পরে আছে কয়েকজন, যে রেজিস্ট্রেশন গুলো শুরু হয়ে গেছে শেষ তারিখ 15, বেতন সহ রেজিস্ট্রেশন পোস্ট করতে হবে 15 তারিখের ভিতরে। এরপরে আরেকটা কি হচ্ছে, থিওরিক্যাল ক্লাসে উপস্থিত না থাকলে প্রতি ক্লাসের জন্য 50 টাকা হারে জরিমানা দিতে হবে। আর ক্লাসে অবশ্যই 5 থেকে 10 মিনিট পূর্বে আসতে হবে। এগুলো মাথায় রাখবেন। আচ্ছা, আমরা আজকে ফার্স্ট ক্লাসের মূল বিষয় চলে আসি, সিলেবাস নিয়ে আলোচনা। আপনার যে যে কোর্সে ভর্তি হয়েছেন এই কোর্সের নাম জানেন? শুধু কম্পিউটার শিখতেছি এই পর্যন্ত, কিন্তু আদৌ কি এটার নামটা জানা আছে? হুম, জানা নাই না? এটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এটার অথবা আরেকটা আছে কম্পিউটার অপারেটর, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এটার নাম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেডের সর্বমোট নাম্বার হচ্ছে 500। 500 নাম্বারের মধ্যে পরীক্ষা। দেখেন সিলেবাসটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। সর্বমোট নাম্বার হচ্ছে 500। এই 500 নাম্বারকে দুটি ভাগে ভাগ করা আছে, একটা প্রতিষ্ঠানের হাতে, একটা হচ্ছে কেন্দ্র মানে বোর্ডের হাতে। এই হচ্ছে 240 প্লাস চিহ্ন 260, কত হলো? 500 হলো। এই 240 কে ভাগে ভাগ করা আছে, এই 40 হচ্ছে লিখিত, আর 200 হচ্ছে প্র্যাকটিক্যাল। এখানে 60 লিখিত, 200 প্র্যাকটিক্যাল। এর মধ্যে আবার এখানে 180 হচ্ছে মূল ব্যবহারিক। আর ব্যবহারিকের ভিতরে একটা লিখিত অংশ আছে, সেটা হচ্ছে 20। বোঝা গেছে কি? সর্বমোট নাম্বার হচ্ছে 500। 500-র মধ্যে এই সিলেবাসের পরীক্ষা হবে। এখন এখানে 240, 260, এই 40 হচ্ছে প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে। এই প্রতিষ্ঠানে এই 240-এর মধ্যে 40 লিখিত, 200 প্র্যাকটিক্যাল। আবার বোর্ডের অধীনে যে কেন্দ্রে পরীক্ষা হবে সেটা কিন্তু 60 লিখিত, 200 প্র্যাকটিক্যাল ব্যবহারিক। এই ব্যবহারিক একটা অংশ আছে 180 মূল ব্যবহারিক, সাথে 20 হচ্ছে লিখিত। এখন বিষয় হলো, এখান থেকে 450 পেলে হচ্ছে এ প্লাস। কত পার্সেন্ট নাম্বার পাইতে হবে? কত পার্সেন্ট নাম্বার পাইলে এ প্লাস হবে? 90%। 90% নাম্বার যদি কেউ অর্জন করে তাহলে 450, 450 মানে এ প্লাস। এখন এ প্লাসের প্রত্যাশা আমরা সবাই করি। তো সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু প্র্যাকটিক্যাল থিওরিক্যাল বোথ সাইড ক্লাসগুলো করতে হবে। এই যে এখানে এখানে 90% কিন্তু এ প্লাস, আর 60% পাস। আমরা তো জানি যে 33% পাইলে কিন্তু
পাস না, কিন্তু এখানে কিন্তু 60% পাস। তাহলে কি হবে, 40 লিখিত দিলে আমাকে পাস, যদি শুধু পাসটা চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু 24। অনুরূপ এখানে 120 পেলে পাস। এরকম এখানে সাইডে লিখিত, এখানে 36 পেলে পাস। এই দূরে মিলে একটা হিসাব, 120 পেলে পাস। শুধু পাস দিয়ে কাজ হবে না, অবশ্যই এ প্লাস পাইতে হবে, সেটাকে মাথায় রেখে আমাদের শিখতে হবে। এই হচ্ছে মোটামুটি মান বন্টন। এই 500 যে নাম্বার আমাদের এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেডের, এই 500 নাম্বারকে এভাবে বন্টন করা আছে। এখন আপনারা প্রতিদিন ক্লাস করেন প্র্যাকটিক্যাল, শুধু প্র্যাকটিক্যাল ক্লাস প্রতিদিন করলে স্বয়ংসম্পূর্ণ সম্ভব না। এর জন্য অবশ্যই অবশ্যই থিওরিক্যাল ক্লাস করতেই হবে, কারণ থিওরিক্যাল ক্লাস না করলে 50% ঘাটতি থাকবে। সেই ঘাটতি পূরণ করার জন্য প্রত্যেক সপ্তাহে শনিবারে এই ক্লাস নেওয়া হবে, আর এই ক্লাস শেষে কিন্তু সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে। এখন আগামী সপ্তাহ নিতে পারি অথবা এর পরের সপ্তাহ শুরু করতে পারি, কারণ আগে মোটামুটি তো কিছু বিষয় শিখাইতে হবে, এগুলো বোঝাইতে হবে, তারপরে পরীক্ষা নেওয়া যাবে। কারণ শিখেলাম না এগুলো বিষয়, তার আগে তো পরীক্ষা কার উপর নেব। তো এই হচ্ছে এই একটা শীট, এখানে মোটামুটি প্রায় 38টা পেজ আছে, মূল পেজ। অধ্যায় ভিত্তিক করা আছে, যে আজকে আলোচনা করবে অধ্যায় ক, কম্পিউটারের মেমোরি প্রসেসর, অর্থাৎ মেমোরি সাইডটা নিয়ে আজকে বেসিক আলোচনা। প্রতিদিন আসেন কম্পিউটারে কাজ করেন, কিন্তু কম্পিউটার যে অনেকগুলো হার্ডওয়্যারের সমন্বয় একটা পিসি বা একটা ল্যাপটপ তৈরি হয়েছে, আমরা কার সাহায্যে কাজ করতেছি, কি হার্ডওয়্যারের সাহায্যে, এটা তো আমরা কখনোই প্র্যাকটিক্যাল কাজ করার সময় এটার সম্মুখীন হন নাই। তো সেই বিষয়গুলো জানা প্রয়োজন। এই দেখেন অধ্যায় ক, এবার অধ্যায় আছে অনেকগুলো। এরপর আছে অধ্যায় খ, ইমেজ ওয়ার্ড নিয়ে আলোচনা। এরপর আছে হচ্ছে অধ্যায় গ, এমএস এক্সেল নিয়ে আলোচনা। এরপরে আছে হচ্ছে পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস, সংখ্যা পদ্ধতি। যারা ইন্টারে মনে হয় এই সাবজেক্ট আছে, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এসএসসি আছে কিনা জানি না। এরপর আছে কিবোর্ড নিয়ে আলোচনা। তারপরে ইন্টারনেট, প্রতিনিয়ত প্রশ্ন ও উত্তর। এরপরে আছে এটা কি অ্যাব্রিভিয়েশন। এভাবে অনেক কিছুই সাজানো আছে, এখানে একটা পূর্ণাঙ্গ বই রূপে এটা তৈরি করা হয়েছে। সর্বশেষ আছে হচ্ছে বোর্ড প্রশ্ন, এটা বোর্ডে যে প্রশ্নগুলি ইতিপূর্বে দেওয়া আছে সেই প্রশ্ন উত্তর সহ এটাও তৈরি করা আছে। যা হোক আমরা ধারাবাহিক ভাবে শিখাবো, ধারাবাহিক ভাবে শিখবো। এই শীট সবাই নিয়ে নেবেন, কারণ পড়াবো, পড়া দেব, আলোচনা করব, পড়া দেব। এখন খেয়াল করেন অধ্যায়ের ক, কম্পিউটারের মেমোরি প্রসেসর। কম্পিউটারের সরি মেমোরি কত প্রকার ও কি কি, কারো জানা আছে? মেমোরি, মেমোরি বলতে কি বোঝায়? স্মৃতি বোঝায়, মানুষের স্মৃতি। আমরা যে পড়ি এগুলো কোথায় না কোথাও জমা থাকে, আমরা ধরে নিই কোথায় থাকে, আমাদের মস্তিষ্কে, এটা একটা মেমোরি। সেম এভাবে কম্পিউটারের মেমোরি আছে। তো সেই মেমোরিকে 3 ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। প্রধান একটা মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। 2 নম্বর লেখা আছে প্রধান মেমোরি কত প্রকার ও কি কি। বিষয়গুলো খেয়াল রাখেন, প্র্যাকটিক্যালি দেখাবো আবার এখনই। প্রধান মেমোরি কত প্রকার ও কি কি।
প্রধান মেমোরি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রম। এরপর আছে র্যামকে কেন প্রধান ও অস্থায়ী মেমোরি বলা হয়। র্যাম ছাড়া কম্পিউটার চলতে পারে না, তাই র্যামকে প্রধান মেমোরি বলা হয়। এবং বিদ্যুৎ চলে যাওয়ার পর কম্পিউটার পুনরায় চালু হলে পূর্বে কোনো তথ্য ধরে রাখতে পারে না বলে র্যামকে অস্থায়ী মেমোরি বলা হয়। এরপর আছে 4 নাম্বার, রোমকে কেন প্রধান ও স্থায়ী মেমোরি বলা হয়। রোম ছাড়া কম্পিউটার অচল সচল হতে পারে না বলে রোমকে প্রধান মেমোরি বলা হয়। এবং বিদ্যুৎ চলে যাওয়ার পরে কম্পিউটার পুনরায় চালু হলে পূর্ব তথ্য ধরে রাখতে পারে বলে রোমকে স্থায়ী মেমোরি বলে। সেকেন্ডারি মেমোরি কি? হার্ড ডিস্ক এইচডিডি কে সেকেন্ডারি বা সহায়ক মেমোরি বলা হয়। ফ্লপি ডিস্ক, সিডি ডিস্ক, ডিভিডি ডিস্ক এর ধারণ ক্ষমতা কত? ফ্লপি হচ্ছে 1.44 MB, সিডি হচ্ছে 700 MB, ডিভিডি হচ্ছে 4.7 GB। মেমোরির বিভিন্ন পরিধি, যেমন 8 বিটে হয় 1 বাইট, 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইট হচ্ছে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে হচ্ছে 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে হচ্ছে 1 এক্সাবাইট। হ্যাঁ, সবচেয়ে বড় এক্সাবাইট সবচেয়ে বড়, তো আমাদের দেশে মনে হয় এটা ব্যবহার এখন শুরু হয় না, টেরাবাইট চলতেছে আর কি। ঠিক আছে, 4 টেরাবাইট, 6 টেরাবাইট এরকম। হার্ড ডিস্ককে কেন স্টোরেজ ডিভাইস বলা হয়? উত্তরে, কম্পিউটারের সকল তথ্য বা ডাটা হার্ড ডিস্কে রাখা হয় বলে হার্ড ডিস্ককে স্টোরেজ ডিভাইস বলা হয়। প্রসেসরের কাজ কি? ইনপুটকৃত সকল তথ্য প্রসেস করে দেওয়াই হচ্ছে প্রসেসরের কাজ। কম্পিউটারের ইউনিট সংখ্যা কয়টি ও কি কি? কম্পিউটারের ইউনিট সংখ্যা মোট 3টি: ইনপুট, প্রসেসিং, আউটপুট। ইনপুট কাকে বলে? প্রসেসিং বা ফলাফল আকারে পাওয়ার জন্য আমরা যে সকল তথ্য কম্পিউটার প্রবেশ করাই তাই হচ্ছে ইনপুট। এরপর হচ্ছে প্রসেসিং কাকে বলে? ইনপুটকৃত তথ্য প্রসেস করাকে প্রসেসিং বলে। আউটপুট কাকে বলে? প্রসেসকৃত তথ্য ফলাফল আকারে পাওয়াই হচ্ছে আউটপুট। এরপরে 5টি ইনপুট ডিভাইসের নাম: কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, জয়স্টিক। এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। যে সকল ডিভাইসের সাহায্যে আমরা কম্পিউটারে তথ্য প্রেরণ করে কমান্ড দেয় সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। 3টি আউটপুট ডিভাইস: মনিটর, প্রিন্টার, স্পিকার। এগুলো সবই হচ্ছে আউটপুট ডিভাইস, যার সাহায্যে আমরা ফলাফল পাই। একটি পূর্ণাঙ্গ কম্পিউটারের বিভিন্ন অংশ বা ডিভাইসের নাম। একটা কম্পিউটারের বিভিন্ন অংশ আছে, বিভিন্ন ডিভাইস আছে: মাদারবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম, রোম, সিডি বা ডিভিডি, প্রসেসর, কিবোর্ড, মাউস, মনিটর ইত্যাদি। এখন এগুলোর হার্ডওয়্যার উপরে কিছু আলোচনা করব।
তাহলে র্যাম মেমোরি কয় প্রকার মনে আছে? কি কি? তাহলে মেমোরি হলো তিন প্রকার। মেমোরি তিন প্রকার। একটা হচ্ছে প্রধান মেমোরি, এরপরে হচ্ছে সেকেন্ডারি, এরপরে হচ্ছে ক্যাশ। এখন কোনটা প্রধান মেমোরি, কোনটা সেকেন্ডারি মেমোরি, কোনটা ক্যাশ মেমোরি, এটা খেয়াল করেন। প্রধান মেমোরিকে দুইটা অংশ আছে, দুইটা ডিভাইস আছে, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। এ হচ্ছে র্যাম, ছোট্ট একটা ডিভাইস, পাতলা, ছোট। খেয়াল রাখেন, জীবনে কম্পিউটার কিনলে, ল্যাপটপ কিনলে, ব্যবহার করতে গেলে, কোথাও চাকরি নিলে এগুলো ডিভাইস নষ্ট হতেই পারে, কিনতেই হবে, প্রয়োজন হতে পারে। আমি র্যামও তো চিনি না, আমি এখন অপারেটর, তাহলে বড় একটা লজ্জাকর বিষয় যে আমি কম্পিউটার অপারেটর কিন্তু আমি কম্পিউটারের ডিভাইস গুলো চিনি না। তো এটার নাম কি? এটা হচ্ছে র্যাম। এটা কি মেমোরি? প্রধান মেমোরি। এইটা কি? রম। এটা হচ্ছে রম। খেয়াল করেন, এ হচ্ছে রম। এগুলো পর্যায়ক্রমে সেটিং করতে হবে। একটা কম্পিউটার কিভাবে সেটিং করতে হয়, কি কি ডিভাইসের সাহায্যে কি কি লাগে, পর্যায়ক্রমে প্রত্যেক ক্লাসে চলে আসবে। তো এটা হচ্ছে কি? রম। এটা কি মেমোরি? এটা হচ্ছে প্রধান মেমোরি। বলছিলাম কি যে প্রধান মেমোরি কয়টা? দুইটা, রম আর হচ্ছে র্যাম। এইটা কিন্তু র্যাম, এটা হচ্ছে রম। রম, র্যাম, রিড অনলি মেমোরি। এটা পুনরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। প্রশ্ন থাকতে পারে যে রোম এর পূর্ণরূপ লেখো, তখন তখন লিখতে হবে রিড অনলি মেমোরি। এবার আছে কি র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। প্রশ্ন থাকতে পারে। তাহলে এ গেল কি? প্রধান মেমোরি গেল। কি কি? র্যাম, রোম। এ হচ্ছে র্যাম, এ হচ্ছে রোম। এখন আর একটা প্রশ্ন, এটা কি? র্যাম, এটা হচ্ছে অস্থায়ী। র্যাম, এটা হচ্ছে স্থায়ী। প্রধান মেমোরি দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে রোম, একটা হচ্ছে র্যাম। এইটা হলো র্যাম আর এটা হলো রোম। এটা অস্থায়ী মেমোরি, র্যাম এবং অস্থায়ী। আর এটা হচ্ছে স্থায়ী। তাহলে স্থায়ী এর নাম কি? রম। এর অনুরূপ রিড অনলি মেমোরি। আর এটা কি? র্যাম। পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা হলো অস্থায়ী। এই এই মেমোরি হচ্ছে অস্থায়ী। এখন এই র্যামকে অস্থায়ী কেন বলা হয়, রোমকে আবার স্থায়ী বলা হয় কেন? দুইটাই প্রধান মেমোরি, একটা অস্থায়ী একটা হলো স্থায়ী। র্যামকে অস্থায়ী বলা হয় এই কারণে যে কম্পিউটার চলতেছে, কম্পিউটার কাজ করতেছি, হঠাৎ কারেন্ট চলে গেল। এখন আমি যে অডিও শুনি, ভিডিও দেখি, বা কোনো ফটোশপের কাজ করি, বা কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কাজ করি, যে কাজ করতেছিলাম কারেন্ট চলে গেলে কম্পিউটার বন্ধ হয়ে যায়, আবার পাওয়ার দিলে চালু হয়। আমি যে কাজ করতেছিলাম ওই কাজটা চালু হওয়ার পরে পাওয়া যায় না, অর্থাৎ এই র্যাম আর ব্যাকআপ দিতে পারে না।
এই যেটা মেমোরি এর ব্যাকআপ দেয় না, আগে ডাটাগুলো দিতে পারে না বলেই এই র্যাম কে বলা হয় অস্থায়ী মেমোরি। বিদ্যুৎ চলে যাওয়ার পরে পুনরায় কম্পিউটার চালু হয়, পূর্বে ডাটা প্রদান করতে পারে না বলে একে বলা হয় অস্থায়ী মেমোরি। এবার আছে কিসে, রোমে। এটা কি মেমোরি? স্থায়ী মেমোরি। এখন একে স্থায়ী কেন বলা হয়? স্থায়ী বলা হয় এই কারণে যে কম্পিউটারের বিদ্যুৎ চলে গেছে, কম্পিউটার বন্ধ হয়ে গেছে, আবার ফের চালু করছি, চালু করার পরে এর ভিতরে যে ডাটাটা ছিল এটা তো একটা মেমোরির বক্স, রোম, এর সাথে একটা ডিস্ক ব্যবহার করতে হয়। ওই যে এখানে আছে কত নম্বরে, 7 নম্বরে, ফ্লপি ডিস্ক, সিডি ডিস্ক, ডিভিডি ডিস্ক। এর ভিতরে সিডি ডিস্ক বা ডিভিডি ডিস্ক ইউজ করা যায়। প্রত্যেকটা ডিস্কের ধারণ ক্ষমতা আছে, সেই ধারণ ক্ষমতা অনুযায়ী ডাটা রাইট রিড করা হয়। তো যে ডিস্কটার মধ্যে দেওয়া হয়, যেখানে আমরা কাজ করে দেখি আর যেটাই করি না কেন, কারেন্ট চলে গেলেও ওই ডাটা ভ্যানিশ হয় না, ডিলিট হয় না, ওটা অমনি থাকে। যার কারণে কম্পিউটার, সরি, বিদ্যুৎ চলে যাওয়ার পরে কম্পিউটার চালু করার পরে ওই ডাটাগুলো পাওয়া যায়, মানে এই রোম ধরে রাখতে পারে। আর পারে বললে একে বলা হয় স্থায়ী মেমোরি। এরপরে আসি সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক, আমরা সহজে বলি হার্ড ডিস্ক, এইচ ডি ডি। আবার আপডেট হচ্ছে এসএসডি, এই অনেক আপডেট আছে। যা হোক, আমাদের কমন বিষয় হচ্ছে হার্ডওয়্যার হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ, এই যে একটা মেমোরি, এটাকে কি বলা হয়? সেকেন্ডারি মেমোরি। এখন সেকেন্ডারি মেমোরি কেন বলা হয়? সেকেন্ডারি মানে হচ্ছে সহায়ক সাপোর্ট দেয়, প্রধান হিসেবে কাজ করে, প্রধানের পরবর্তী স্থানে যে সাপোর্ট দেয় তাকে বলা হয় সহায়ক মেমোরি, মানে সেকেন্ডারি মেমোরি। একটা পিসির সাথে একটা মাদারবোর্ড, এর সাথে র্যাম যদি না লাগাই এটা চলবে না। এই হার্ডে যদি খুলেও রাখি, এই কম্পিউটার, এই মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, প্রসেসর, র্যাম লাগাইলে কমান্ড দিবে যে আমার সাথে হার্ড ডিস্ক দেওয়া নাই। র্যাম যদি খুলে ফেলে দেওয়া হয়, কমান্ড দেওয়ার কোনো ক্ষমতা নেই, মানে নিঃশ্বাসী মানুষ মারা গেছে। এই জন্য একে বলা হয় সেকেন্ডারি মেমোরি, সহায়ক মেমোরি। এর কাজ হচ্ছে কি, এই যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা সেভ দিয়ে রাখি, কোথায় রাখি? হার্ড ডিস্কে। আমরা একটা পিক উঠায় কোথায় রাখি? হার্ড ডিস্কে। অডিও ভিডিও কোথায় রাখি? হার্ড ডিস্কে। যাবতীয় ডাটা ধরে রাখার একমাত্র স্থানই হচ্ছে হার্ড ডিস্ক। এজন্য একে বলা হয় স্টোরেজ বা স্ট্রং ডিভাইস। এজন্য একে বলা হয় স্টোরেজ বা স্ট্রং ডিভাইস। সকল তথ্য রাখার একমাত্র স্থানই হচ্ছে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ, আমরা সংক্ষেপে বলি কি হার্ড ডিস্ক। স্টোরেজ বা স্ট্রং ডিভাইস, এটি বলা হয় স্টোরেজ বা স্ট্রং ডিভাইস। আর এটা হার্ড ডিস্ক, এটা হচ্ছে এসএসডি। এর চাইতে এরও অনেক আপডেট। এই হার্ড ডিস্কের কয়েকটি ভাগে ভাগ করা আছে, ওগুলো পর্যায়ক্রমে আসবে। এর সাথে আপডেট, এর আরো গতি বেশি। এসএসডি, স্টেট সলিড ড্রাইভ, সরি, সলিড স্টেট ড্রাইভ। এরপরে হচ্ছে ক্যাশ। ক্যাশ মেমোরি কাকে বলা হয়? ক্যাশ মেমোরি বলা হয় কম্পিউটারের প্রসেসরকে, অর্থাৎ সিপিইউ কে। সিপিইউ
ইউ, সিপিইউ, এটাকে বলা হয় প্রসেসর। আর 15 হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই সিপিইউর কাজ হচ্ছে সকল তথ্য প্রসেস করে দেওয়া। সকল তথ্য বলতে ইনপুটকৃত সকল তথ্য প্রসেস করে দেওয়া হচ্ছে এই সিপিইউর কাজ। এটাও একটা মেমোরির মতন কাজ করে। এই হচ্ছে প্রসেসর, ছোট্ট একটা জিনিস, কার্যক্ষমতা মূল্য অনেক বেশি, এর কাজও বেশি, এর দামও অনেক বেশি। একটা মাদারবোর্ডের দাম যদি আপডেট বোর্ডের দাম হয় 10,000 টাকা, এর দাম হয় 12,000 টাকা। বা একটা বোর্ডের দাম হচ্ছে 12,000 টাকা, এর দাম হয় 40,000 টাকা। এর মধ্যে অনেক ভাগ আছে, জেনারেশন আছে, আপডেট আছে, তার ভিত্তি করে এর দাম। এর জিনিস ছোট, কার্যকারিতা বেশি, দামও অনেক বেশি। এ হচ্ছে কি নামের প্রসেসর। এর ভিতরে মেমোরি আছে এইরকম, যেটাকে আমরা বলি ক্যাশ, 6 MB বা 8 MB, বা পূর্বে ছিল হচ্ছে 2 MB। মেগা বাইট, এমবির 15 হচ্ছে মেগাবাইট। তার মানে এটাও মেমোরি হিসেবে গণ্য হয়, কারণ এটা শক্তি দেয়, এটা এক ধরনের মেমোরির মতো কাজ করে। তাহলে মেমোরি কয় প্রকার? তিনটা, প্রধান, সেকেন্ডারি, ক্যাশ। এক একটা মেমোরি এক এক ধরনের কাজ করে। এই যে প্রধান মেমোরি কি আছে? র্যাম, রোম। র্যাম হলো স্থায়ী, সরি, রোম হলো স্থায়ী, র্যাম হলো অস্থায়ী। এই র্যামও কিন্তু শক্তি দেয়। কি রকম? যে একটা পিসিতে বা একটা ল্যাপটপে 4 GB র্যাম যে গতি দিবে, যে শক্তি দিবে, 8 GB তার চেয়ে ডাবল দিবে। এই জন্য 8 GB দাম বেশি, 4 GB দাম অর্ধেক। এরকম অর্ধেক না, কারণ এগুলোর মেমোরি বেশি হলে দাম ডাবল ডাবল হয় না, একটু বেশি হয়। তো ওই রকমই ক্যাশ মেমোরি তাই। এই যে বলছিলাম যে 2.00 হতে পারে, বা 2 হতে পারে এমবি, 8 হতে পারে, 6 হতে পারে। এর যে দাম হবে, এর দাম বেশি হবে। এই জন্য কম্পিউটারের বা ল্যাপটপের দাম কম বেশি হয়। অনেকে বলে যে 20,000 টাকা দাম পিসি বানাবো আর 80,000 টাকা বানাবো, এতে কি ভালো হবে? 20,000 টাকা দিয়ে আসলে ভালো হবে না কেন? 20,000 টাকা হচ্ছে কি রকম? ছোট পরিসর, 8 GB কাছে 2 GB র্যাম, দাম কমে আসছে। যেমন মোটর সাইকেল আছে না, সিসি 80 আছে, 100 আছে, 150 আছে, 125, 10 এরকম। এখন 150 সিসি দাম, গাড়ির দাম বেশি, লোডও বেশি না, ব্যক্তি বেশি তোলা যায়। আবার যেটা 80 সিসি, কিন্তু 3 জন মানুষ উঠলেই সমস্যা হয় গাড়ি। এই রকমের ল্যাপটপ কম্পিউটারের ক্ষেত্রে এইরকম পার্থক্য আছে। কারণ আমি যদি হার্ড লোড, মানে বেশি শক্তির কাজ করি, যেমন অটোক্যাডের কাজ, সাপোজ, এই কাজগুলো, সফটওয়্যার গুলো অনেক বড় বড়, এক একটা সফটওয়্যার 5 GB 6 GB করে। এই 6 GB সফটওয়্যার সেট আপ করে রান করে ওটাকে কাজ করতে গেলে কম্পিউটারে প্রচুর প্রেসার পড়ে। আর এখানে যে কাজ করেন অফিস একটা প্রোগ্রাম মাত্র 500-600 MB, এই 500-600 MB সফটওয়্যার ওপেন করলে পারে কম্পিউটার কিছুই বুঝতে পারে না। যখন 500-র পরিবর্তে 5 GB একটা সফটওয়্যার সেট আপ করার পর ওটাকে রান করা হবে, তখন কম্পিউটার বোঝে যে হ্যাঁ, আমাকে লোড দেওয়া হচ্ছে। আর এই জন্যই পাওয়ারফুল কাজের উপর ডিপেন্ড করে পাওয়ারফুল ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন। এর মানে এই না যে 20,000 টাকা বানালাম, ওরা টিকবে না 6 মাসের শেষ, তা না। কিন্তু ও টিকবে ভালো, তার শরীরে শক্তি কম। এই জন্য কাজের উপরই সবকিছু নির্ভর, তারপরে হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার কেনা।
তো এই হচ্ছে মেমোরি তিন ভাগে ভাগ করা আর এর উপর বিস্তারিত আলোচনা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। প্রধান মেমোরি কাকে বলে প্রশ্ন প্রশ্ন থাকতে পারে, সেকেন্ডারি মেমোরি কাকে বলে এটা প্রশ্ন থাকতে পারে, বা ক্যাশ মেমোরি কাকে বলা হয় এটা প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন হচ্ছে সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, অতি সংক্ষেপে উত্তর দাও, সঠিক উত্তর টিক চিহ্ন দাও, এরকম ভাবে প্রশ্ন থাকে। এখানে যেমন লেখা আছে হার্ড ডিস্ক কে কেন স্টোরেজ ডিভাইস বলা হয়, এটা একটা ছোট প্রশ্ন। এর উত্তর কি লিখবো আমরা, কম্পিউটারের সকল তথ্য বা ডাটা হার্ড ডিস্কে রাখা হয় বলে হার্ড ডিস্কে স্টোরেজ ডিভাইস বলা হয়। একটা প্রশ্ন উত্তর ভিন্ন ভিন্ন আঙ্গিকেও দেওয়া যায়, সেটা সঠিক হলেই চলবে। এখন এই শীটে যেমনটা আছে বা বইয়ে যেমন আছে ওটাই হুবহু লিখতে হবে তা কিন্তু না, লেখাটা সঠিক এবং সঠিক অর্থবোধক হলেই চলবে। তাহলে এর নাম কি, মাদারবোর্ড। এটা হচ্ছে হার্ড ডিস্ক, এটা র্যাম, এটা রোম। আরো কিছু ডিভাইস ডিভাইস আছে দেখাই। এ একটা ডিভাইস দেখতে রোমের সমতুল্য, কিন্তু আসলে এটা রোম না,